আমি জুলাই গণ অভ্যুত্থানকালে রাস্তায় ছিলাম, বাসা থেকে পালিয়েছিলাম, স্নাইপার দিয়ে মেরে ফেলবে এরকম আশঙ্কার কথা শুনেছিলাম, এগুলো অনেক বলেছি। কিন্তু আমি শুধু শুধু জুলাইতে ছিলাম না, আমি গত 15 বছর রাস্তায় ছিলাম, সেমিনারে ছিলাম, লিখতাম, সবসময় বলতাম। শুধু মাহমুদ ভাইয়ের উপরই 2টা কলাম লিখেছিলাম, আর অসংখ্য প্রোগ্রামে বলেছিলাম বাংলাদেশে এমন কোনো নির্যাতিত মানুষ নাই। এমনকি ব্যারিস্টার মইনুল হোসেন, যে ওনার বিরুদ্ধে যে অন্যায় করা হয়েছিল, মানহানি মামলাতে সমন্বয় যে সরাসরি গ্রেফতারি পরোয়ানা, সেটা নিয়ে আমি কলাম লিখেছিলাম এমন পত্রিকায় না যেখানে লেখা দিলেই ছাপাবে, সেরকম না। কলাম লিখেছিলাম প্রথম আলোতে, যাতে অন্য সার্কেলের মানুষের চোখেও জিনিসটা পড়ে। যাই হোক, এই কথাগুলো এই জন্য বলছি যে যখন আপনাদের বিভিন্ন প্রত্যাশার কথা, বেদনার কথা বলেন মাঝে মাঝে একটু দুঃখ লাগে। আজকে তাজুল কিছু কথা বললো যে আমরা কিভাবে কাজ করি। আমি আপনাদের বলতে পারি তাজুল কিভাবে কাজ করে। রাত 2টা পর্যন্ত কাজ করে। একটা নতুন ডিসকভারি হলে চকচকে চেহারা করে আইন মন্ত্রণালয়ে দৌড়াচ্ছে, স্যার এরকম একটা এভিডেন্স পেয়েছি। এই যে ইমোশন, এই যে পরিশ্রম, এই যে কষ্ট এই পুরা টিম করছে, এই যে এটার সাথে আমরা যে লেগে আছি। তাজুলের সাথে দেখা হলে প্রথম কথা, তাজুল আমরা নিজের কাছে নিজে মুখ দেখাতে পারবো না, আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। বারবার একটা কথাই বলি, একটা কথা, আমার আর তাজুলের কোনো আলোচনার বিষয় নাই। একটা কথাই, বিচার কত ভালোভাবে করা যায়, কত দ্রুত করা যায়। তারপর অনেক অভিযোগ শুনি, অনেক কিছু শুনি, খুব দুঃখ লাগে মাঝে মাঝে। তারপর মনে হয় যে এটার জন্যই তো আমাদের সন্তানরা প্রাণ দিয়েছিল, যে আপনারা আমাদের প্রশ্ন করবেন, সমালোচনা করবেন। কষ্ট লাগলেও শুনবো, আবার রিফোকাস করব। কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, আমি একজন রিলিজিয়াস মানুষ। আমি যখন আপনার নামাজ পড়ি বা যখন আমি এই দায়িত্ব গ্রহণ করেছি, আমি সবসময় বলি আমি যেন আল্লাহর কাছে যেন জবাব দিতে পারি। আমি জানি না, প্রত্যেকে তো আল্লাহকে নিজের মতো করে পারসিভ করে। আমি যখন জায়নামাজে যাই, দোয়া পড়ি, তখন মনে হয় যে আল্লাহ তো আমাকে দেখছে। আমি কি আল্লাহর কাছে জবাব দিতে পারবো আমার এই উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর? আপনাদেরকে কনফিডেন্টলি বলে যাই, উপরে আল্লাহ আছে, অবশ্যই পারবো। কোনো রকম কোনো গাফলতি কোনো জায়গায় করি নাই, কোনো রকম কোনো অন্যায় কোনো জায়গায় করি নাই। জীবনে কোনোদিন এত পরিশ্রম করি নাই। আমার পিএইচডি থিসিস করার সময় এত পরিশ্রম করি নাই। আপনাদের এই কথাগুলো কেন বলছি? শুধু এটা বলার জন্য, আর যাই করেন এই বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় কোন রকম ভিন্ন মাত্র সন্দেহ রেখেন না। আল্লাহর কাছে জবাব দেব এই বিচার নিয়ে। মানুষ তো অনেক তুচ্ছ ব্যাপার, আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। তাজুল যেমন বলেছে না, আল্লাহর কাছে বড় গলায় স্ট্যান্ড করতে হবে, যেখানে আমার কোনো গাফলতি নাই, আমারও নাই, আমাদের মন্ত্রণালয়েরও নাই। তাজুলকে বলা আছে, আমার মন্ত্রণালয়ে বলা আছে, আমি যদি নাও থাকি তাজুল যা চাবে দিবা, যা চাবে দিবা। তাজুল সাক্ষী আছে। নিজের মন্ত্রণালয় পারি না, অন্য মন্ত্রণালয়ে ফোন করে করে গাড়ি নিয়ে নিয়েছি, যে আমার মন্ত্রণালয়ে তো গাড়ি নাই। যা করার করেছি। এগুলো শুধু বলতে চাই না। একটা বিল্ডিং যখন পুরনো আদালত রেনোভেট করা হবে, আমাদের পূর্ত মন্ত্রণালয় ইঞ্জিনিয়ার বললেন যে এটা 3 মাস লাগবে। আমি ফোন করে যে কি স্ক্রিমিং করেছি, কি রাগারাগি করেছি, সেই 3 মাসকে আমরা 1 মাসে নামিয়ে এনেছি। আমরা দুইজন, আমি আদিল ভাই, আমরা রেগুলার পরিদর্শনে যেতাম। আমি জানি না এরপর আর কি করার আছে, আমরা জানি না। আমি জানি যে আমি যদি সন্তানের শহীদ পিতা হতাম, অবশ্যই তারপর আমার প্রশ্ন থাকতো। ওনারা যে কমপ্লেন করেন, ওনারা যে অভিযোগ করেন, আমার কোনো দুঃখ নাই। আপনার আরো কমপ্লেন করলেও এটা জাস্টিফায়েবল। আপনাদের মতো আমি সন্তান হারালে আমি আরো বেশি ইমোশনাল হয়ে যেতাম, আরো বেশি এগ্রেসিভলি দাবি করতাম। এটা নিয়ে আমাদেরকে একসেপ্ট করতে হবে। কিন্তু সমাজের অন্যান্য মহল থেকে আসে, বলে বিচার দৃশ্যমান হচ্ছে না। আর কিভাবে দৃশ্যমান হয়? টেলিভিশনে দেখানো হচ্ছে। প্রথম দিন থেকে যখন কোর্ট রেনোভেট করা হচ্ছে, কোর্ট রেনোভেট করার জন্য যখন যাচ্ছি, সেই দিন থেকে টিভি দেখাচ্ছে আমাদের, রেগুলার তাজুল আপডেট দিচ্ছে। কি করব ভাই? এই 10 মাস যাবত লাইভ দেখাবো? আপনার কি তাজুল রাত 2টার সময় কি কাজ করে সেটা দেখবেন? সেটাকে আমরা লাইভ দেখাবো? কতবার তাজুলের সাথে মিটিং করি, কি ইমোশনালি আর্জ করি, তাজুল কি লাগবে বলে, সেগুলিকে আমি লাইভ করে করে দেখাবো? যাই হোক, আপনাদেরকে একটা জিনিস শুধু বলি, আপনাদের মনে যে বেদনা আছে, আমি একজন খুব ইমোশনাল মানুষ, আমি একজন লেখক।
আমি যখন এই গণ অভ্যুত্থানকালে ছিলাম, আমি কল্পনা করতে পারিনি এইরকম বর্বরতা হয়েছে। শুনতাম আবু সাইদের মৃত্যুটা দেখেছি, তার চেয়ে ভয়াবহ দৃশ্য পরে দেখেছি, আপনারাও দেখেছেন, লাশ জ্বালিয়ে দিচ্ছে। একটা ছেলেকে টেনে নিয়ে যাচ্ছে তার বন্ধু, সে মরে যাচ্ছে মনে হচ্ছে, তাকে গুলি করছে। এগুলি দৃশ্য দেখলে যতবার দেখি মাথায় আগুন চেপে যায় আর চোখ দিয়ে পানি পড়তে থাকে। আমি আন্তর্জাতিক আইন পড়েছি লয়ার স্টুডেন্ট হিসাবে। যুদ্ধক্ষেত্রে আপনার শত্রু যদি আনআর্মড থাকে, তার হাতে যদি কিছু না থাকে, যুদ্ধক্ষেত্রে আপনি তাকে গুলি করতে অ্যালাউড না। গুলি করলে সেটা যুদ্ধ অপরাধ। যুদ্ধক্ষেত্রে যদি একজন গুলি খেয়ে যদি আহত হয়ে পড়ে থাকে, তারপর আপনি তাকে গুলি করতে অ্যালাউড না, করলে এটা যুদ্ধ অপরাধ। যুদ্ধের ময়দানে আপনি আহত লোককে যদি চিকিৎসা না দেন, সেটা যুদ্ধ অপরাধ। যুদ্ধের ময়দানে আপনি যদি ডেড বডি পুড়িয়ে ফেলেন, এটা যুদ্ধ অপরাধ। শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, আমি আমার মনে হয় 1971 সনে পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করে নাই। মৃতদেহ পুড়িয়ে ফেলা, আহত মানুষকে গুলি করে মেরে ফেলা, আর্মড মানুষকে আহত হয়ে যাচ্ছে তখন গুলি করে মেরে ফেলা। আপনারা বলতে পারেন 25শে মার্চে কালো রাত্রে হয়েছে, অবশ্যই 25শে মার্চে কালো রাত্রে ভয়াবহ ঘটনা ঘটেছে, কিন্তু একদম ওটা তো অন্য দেশের বাহিনী, আমরা তো স্বাধীনতা ঘোষণা করেছি তারপর, মানে আপনি যদি পার্সপেক্টিভ দেখেন, পার্সপেক্টিভ ওয়াইজ ডিফারেন্ট। আমার 71 সনে ডেড বডি পুড়িয়ে ফেলেছে এরকম কোনো ফুটেজ আমি দেখি নাই। বা 71 সনে একজন গুলি খেয়েছে, তাকে ধরে পিছু নিয়ে যাচ্ছে তার বন্ধু, সেই অবস্থাকে গুলি করেছে, এরকম কোনো ফুটেজ বা এরকম কোনো বর্ণনা আমি কোনো মুক্তিযোদ্ধার বর্ণনা করি নাই। অন্যরকম নৃশংসতা থাকতে পারে, কিন্তু এরকম নৃশংসতা কল্প করি নাই। আমরা তো মানুষ, এই বিচারের সাথে যারা ইনভলভ আছে, আমরা বেছে বেছে মানুষগুলোকে ঠিক করেছি। আমি তাজুলকে চিনতাম না। তাজুলকে যখন চিফ প্রসিকিউটর করা হয়েছে, অনেক মানুষ আমাকে বলেছে এই তাজুলকে কেন দিচ্ছে, কন্ট্রোভার্সি হবে। আমি কিসের কন্ট্রোভার্সি? আমার দরকার এরকম লয়ার যাকে 1000 কোটি টাকা দিয়ে কিনতে পারবে না। সরি, অনেক বড় বড় লয়ার আছে, আমার এই আস্থা নাই তাদের প্রতি। 1000 কোটি টাকা দিয়ে কিনতে পারবে না কি বা পারবে না, এটা 100% আস্থা নাই। তাজুলের জন্য আছে। তাজুলের দক্ষতা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। এই আইনে প্রসিকিউট করার ব্যাপারে তাজুলের সাথে তুলনীয় হয়তো প্রয়াত ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বা 2-1 মানুষ হবে, আর কেউ পারবে না। আপনারা আমাদের উপর বিশ্বাস রেখেন, আমরা আমাদের দায়িত্বে বিন্দু মাত্র অবহেলা করি না, বিন্দু মাত্র না। আপনাদের প্রতি দায় না, এটা আল্লাহর প্রতি দায় আমাদের। এইভাবে দেখেছি জিনিসটা। এইরকম হত্যাকাণ্ডের বিচারের দায়িত্ব যারা পায়, তারা যদি বিচার না করে, আল্লাহ তাদের বিচার করবে, এটা আমরা জানি। আর আপনারা অনেক টাইম ফ্রেমের কথা বলেন, ধরেন তাজুল আজকে বলেছে ডিসেম্বরের মধ্যে, আমিও একবার ভেতরের যে অগ্রগতি জানি অ্যানালাইজ করে বলেছিলাম হয়তো অক্টোবরের মধ্যে পাবো। এগুলি যদি আমরা বলি আপনারা খুশি হন, কিন্তু এগুলি তো বলা আমাদের ঠিক না। এগুলি বললে তো আমাদের এই কথাগুলো নিয়েই তো যারা এই বিচারের প্রতিপক্ষ আছে, আপনারা জানেন না তারা কিরকম। এত বড় গণহত্যা হয়েছে, বিন্দু মাত্র অনুশোচনা নাই। একটা দল এইগুলি মানে সারা 15টা বছর শুধু মিথ্যা নির্যাতন করে চালিয়েছে, এখনো তাদের মিথ্যাচার বিন্দু মাত্র থামে নাই, এখনো নির্যাতনের ইচ্ছা বিন্দু মাত্র থামে নাই। আপনারা যখন ওই মহাখুনি শেখ হাসিনার অডিওগুলো শুনেন, দেখবেন এখনো তার নির্যাতন করার ইচ্ছা পুরা মাত্রায় আছে, প্রতিশোধ নেওয়ার। এরা কি এই বিচারের কোন রকম যদি গাফলতি থাকে, কোন রকম ফল্ট থাকে বা যদি নাও থাকে, সেটা এক্সপ্লোর করার চেষ্টা করবে না? তা আমি যদি আপনাকে বলি এই মাসের মধ্যে ইনশাল্লাহ বিচার হবে, আমি মনে করছি, আমাকে তো ওই আদালতের বিচারক আমাকে তো ভৎসনাও করেছে, কারেক্টলি ভৎসনা করেছে। আমি কি এখন সিভিল সোসাইটির আসিফ নজরুল যে আমি বলবো এত তারিখের মধ্যে বিচার হবে, এত তারিখের মধ্যে বিচার চাই, এত তারিখের মধ্যে বিচার হচ্ছে? আমার তো অনেক দায়িত্ব রাখতে হবে, আমার এই বিচারকে সমালোচনার উঠে রাখতে হবে। আপনাদের খালি একটা জিনিস বলি, আপনারা মনে রেখেন এই বিচার নিয়ে আপনাদের হতাশ হওয়ার কিছু নাই। এবং আমি বিশ্বাস করি আদালতের স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। বলতে পারি না যে আমি অবশ্যই হবে, বলতে পারি না, এটা আমি বিশ্বাস করি যে এই প্রক্রিয়ায় বিচার এগোচ্ছে। ইনশাআল্লাহ আমাদের সরকারের আমলে আপনারা কাঙ্ক্ষিত যেই মামলাগুলোর রায় চাচ্ছেন সেগুলি পাবেন ইনশাআল্লাহ। সেকেন্ড একটা কাজ আমরা করে যাচ্ছি, অবশ্যই তাজুলরা করছে, প্রসিকিউশন টিম করছে, ইনভেস্টিগেশন টিম করছে। এমনভাবে বিচারের অকাট্য সাক্ষ্য প্রমাণ আমরা রেখে যাব, কোন সরকার চাইলেও বিচার থেকে সরতে পারবে না, এটা আপনারা নিশ্চিত থাকেন। যদি আমি ফাউন্ডেশন অসাধারণ করে দিয়ে যাই,
যে ফাউন্ডেশন অস্বীকার করা পরবর্তী সরকারের জন্য সম্ভব হবে না। আর আমি বিশ্বাস করি না পরবর্তীকালে যেই ক্ষমতায় আসুক, বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, আমি বিশ্বাস করি না, সরি ভাই, আমি বিশ্বাস করি না যে তারা বিচারে শৈথিল্য বা গাফলতি দেখাবে। তারা সবাই এই 15 বছরের নির্যাতিত মানুষ। তারা শেখ হাসিনা সরকারের ফ্যাসিজম আপনার আমার থেকে কম দেখে নাই। আপনি চিন্তা করেন, মাহমুদ ভাই জীবনে অনেক সাফার করেছে, আমার তো ওনার সাফার 100 গুণ বেশি, কিন্তু খালেদা জিয়ার সাফারেন্স তো ওনার তুলনাও বেশি। বেশি না মাহমুদ ভাই? অবশ্যই বেশি। তো আপনি আমি বিচার করব আর ওনারা বিচার করবে না? আমরা অনেক অনেক দোষ দেই, অনেক কিছু করি। ধরেন আমি মাঝে মাঝে চিন্তা করি, সবাই বলি কি আমরা, আচ্ছা পুলিশ খুব খারাপ, পুলিশ খুব খারাপ। এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, তাহলে পুলিশকে ব্যান করে দিব আমরা? দিব? আমাদের সিস্টেমটা রান করতে হবে। আপনারাই বলেন 15 বছর তারা মানে ধরে ধরে ছাত্রলীগ ঢুকিয়েছে। ধরে ধরে যদি 15 বছর ছাত্রলীগ ঢুকায়, তাহলে 15 বছরে তো পুলিশে এবং জুডিশিয়ারিতে যত জায়গায় বলেন তাদের রিক্রুটমেন্ট 70 to 80%। এমনি আমার পুলিশ না, আমি 80% পুলিশকে বাদ দিয়ে দিব? কিন্তু আমরা যারা আইকনিক অত্যাচারের আইকনিক ফিগার, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ, একটু দেরি হচ্ছে। আমরা তো শাসন কাজে অসাধারণ কেন, কোনো মিনিমাম দক্ষতাও নেই, কোনো যোগ্যতাও নেই। সেখান থেকে আমরা এসেছি, একটা নির্দলীয় সরকারে এসেছি। এসার পর আগে নির্দলীয় সরকারগুলো দেখেন তাদের কি করতে হতো, খালি ইলেকশন করা। আমাদেরকে কত কিছু করা হচ্ছে। আমরা আইন মন্ত্রণালয়ে গত 1 বছরে কি করেছি, এটা বিবরণ মাহমুদ ভাইকে পাঠাই দেবো, একটু দেখেন। শুধু রুটিন কাজ সেগুলি আমরা আগের চেয়ে 2 গুণ 2.5 গুণ বৃদ্ধি করেছি। আর নতুন কাজ কি করেছি এটা পাঠিয়ে দিব। আমরা চেষ্টা করছি। আমাদের অনেক কিছু মানে ব্যর্থতা আছে, কিন্তু আমাদের চেষ্টায় ব্যর্থতা নাই, চেষ্টার ক্ষেত্রে কোনো শৈথিল্য নাই। আর আমি ইয়ামিনের ডেড বডিটা দেখার পর রেজওয়ান আর আমি বলি যে আমাদেরকে সবচেয়ে বেশি স্পর্শ করেছে ইয়ামিনের মৃত্যুটা। এটা জাস্ট মেনে নেওয়া যায় না, মানে সবই স্পর্শ করে আমাকে পার্সোনালি। এই জিনিসটা আমার যতবার দেখি আমার মনে হয় যে এর চেয়ে বড় নিষ্ঠুরতার দলিল হতে পারে না। আমি কিন্তু ইয়ামিনের বাবাকে খুঁজে বের করেছি। আমি ডকুমেন্ট তৈরি করার সময় বলছি ইয়ামিনের বাবার ইন্টারভিউ নিতে হবে। আপনি আজকে অনেক কিছু বলেছেন, আপনাকে একটু বিনয়ের সাথে কয়েকটা কথা বলি। ধরেন খায়রুল হক সাহেব যদি আইন কমিশনে থাকে, আইন কমিশন তো কোনো বিচার করেন না, উনি রিসার্চ করে। আইন কমিশন মূলত রিসার্চ করে। যখন এত বড় একজন মানুষ যখন চারদিকে খুঁজে সবচেয়ে ভালো রিসার্চ কে করতে পারে, একাডেমিক ব্যাকগ্রাউন্ড দেখে, পাবলিকেশন দেখে, বিদেশি ডিগ্রি দেখে, উনি যদি কাউকে খুঁজে আনেন, উনি যদি বলে আমি এক্স কে চাই আমার পিএস হিসাবে, বা এক্স কে চাই আমার প্রিন্সিপাল রিসার্চ অফিসার হিসাবে, তার কি বুকের পাটা আছে বলবে না আমি আপনার সাথে আসবো না? আপনারা কি এই রিয়ালিটিগুলো বুঝেন না ভাই? আপনি তো চাকরি করেছেন, এখন আপনার মতো সাহস দেখাচ্ছে কি চাকরি ছেড়ে দিবে? এই কারণে তার চাকরি ছেড়ে দেওয়া যায় না যে উনার এখানে আইন কমিশনে রিসার্চার হিসাবে একজন গেছে, আইন কমিশনে গেছে। এটা কি ছেড়ে দেওয়া যায় মাহমুদ ভাই? এবং উনি যদি চিফ জাস্টিস থাকা অবস্থায় বলে যে আচ্ছা ঠিক আছে, পৃথিবীতে সবচেয়ে শয়তান মানুষগুলো কিছু যোগ্য লোক কাছে রাখে ভাই, কারণ তার শয়তানি করার জন্য তো লোক আছেই, পাশাপাশি তার তো অ্যাডমিনিস্ট্রেশন রান করাতে হয়। তো এরকম আপনি ধরেন ইউনুস স্যারের ব্যাপার নিয়ে বলেছেন, আপনার আবার এটাও আমি একটু বলি। স্যার কিন্তু দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যে আবু সাইদের ওখানে গেছেন, ওনার পরিবারের সাথে কথা বলেছেন, উনি একদম গ্রামে ওনার বাড়িতে গিয়ে কথা বলেছেন। হ্যাঁ, আপনি বলতে পারেন অবশ্যই মাহমুদ ভাইয়ের সাথে আমি একমত, আপনার সাথে একমত, সবার সাথে দেখা করলে অবশ্যই সেটা সব দিক দিয়েই ভালো। কিন্তু আমার মনে আছে আমি নিজেই উপস্থিত ছিলাম যে গুরুতর আহত যে কিছু মানে গুরুতর যারা নিজেরা আহত তাদের সাথে স্যার দেখা করেছেন যমুনাতে, শহীদ কিছু পরিবারের সাথে দেখা করেছেন। আমি আপনাদের রিকোয়েস্টটা স্যারকে বলবো যে সবাই একসাথে করে দেখা হলে এটা অবশ্যই ভালো হয়, চেষ্টা করব। আর ভাই আমাদের ব্যর্থতা আছে, আমাদের অক্ষমতা আছে, আমাদের অনভিজ্ঞতা আছে, কিন্তু আপনাকে একটা জিনিস বলি, আপনার মতো মানে আমারও হৃদয় কাঁদে। আমি বিশ্বাস করেন, আমি জাস্ট একটা জিনিস আপনাকে বলি যে কোনো জায়গায় যখন কোনো দুঃখ বেদনা দেখি আমি খালি ভাবি যেটা আমার হতো। আমি মাইলস্টোন স্কুলে, আমি আইনমন্ত্রী, আমার তো যাওয়ার কথা না, আমার সাথে তো এটা কোনো সম্পর্ক নাই। আমার খালি সারা রাত আমি ঘুমাতে পারি না, আমি জাস্ট যাই না, আমার আমার একটু চোখে পানি আসছিল যে আমি তো আমার বাচ্চাগুলোকে স্কুল থেকে নিয়ে আসতাম, এখনো যাই সকালবেলা বাচ্চাকে স্কুলে দিয়ে আসি অ্যাটলিস্ট। আমার খালি মনে হচ্ছিল যে আমার বাচ্চাটা যদি ওখানে থাকতো আমার কি অবস্থা হতো। এটা মনে বলে আমি আপনাদের বোঝা দেওয়ার পরে কিরকম একটা ফিলিংস হয়। আমি যা ডিসাইড করেছি আমি পরের দিন যাবো। আমি শুনেছিলাম ওখানে প্রোগ্রাম থাকবে, অনেক ক্ষুদ্র থাকবে, ঠিক আছে ক্ষুদ্র থাক, আমি যাব। আপনাদের এই দৃশ্যগুলো যখন দেখি, আপনি এটা মনে রেখেন যে আমি এটাও ভাবি যে এখানে যদি আমার বাচ্চা থাকতো আমার কেমন লাগতো।
আপনারা এই জন্য যাই বলেন, আমাকে কেউ কেউ বলেছে উনাকে আন্ডারে সমালোচনা করা, আমাকে যা ইচ্ছা বলুন, ওনাদের অধিকার আছে। আপনারা হাজার গুণ সমালোচনা করলে আমরা একসেপ্ট করব, কিন্তু প্লিজ একটু বোঝার চেষ্টা করে যে সত্যি সত্যি একটা বিচার একটা খুব একটু জটিল প্রক্রিয়া। এটা তো আপনাদের একসেপ্টেবল করতে হবে, এটার জন্য সুপ্রিম কোর্টে টিকে সেটার ব্যবস্থা করতে হবে। আজকে শেখ হাসিনার আমলে যে বিচারগুলো করা হয়েছিল যুদ্ধ অপরাধ আদালতে, সেটা নিয়ে কত সমালোচনা হয়েছে দেখেন। আপনারা তো চান যে আমরা তো সুষ্ঠুভাবে বিচার করি। এই মানে মহাখুনি যেই অপরাধ করে গেছে, সমস্ত সাক্ষ্য প্রমাণ আছে, কিন্তু এগুলি প্রসেসিং করে আমরা এমন বিচারই করব, এই বিচার নিয়ে কোনোদিন কোনো প্রশ্ন উঠবে না, এবং এই বিচার অবশ্যই আপনাদেরকে শান্তি দিবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।